গালিবের থেকে হিস্সা খাবি? হিস্সা খাবি? হিস্সা খাবি? হিস্সা খাবি? তখন মামা জিল্লুরে কয়ে দিবি গালিবের টেন্ডারে হিস্সা চাইলে ওর দুনিয়ার ধান্না বন্ধ হয়ে যাইব, বন্ধ হয়ে যাইব। ফাটায় ফালামো, একদম ফাটায় ফালামো। বাকিগুলা কই? বস অদূর তো ফাটাইয়া হাসপাতালে পাঠাই দিছে। তোরা বাকি রইলি কেন? তগরে ফাটায় ফালাই নাই? বস আমরা একটু কম ফাটছি। ফাটায় ফালামো, সবগুলারে ফাটায় ফালামো। খোকায় লাঠি দিয়া বঙ্গোপসাগরে ফালায় দিব। হিসের বাচ্চাগো ডাঙ্গর হাঙ্গরে ছিঁড়া ফাইরা খাইব। ওই গালি বেকাই তগরে ফাটায়া আমার কাছে পাঠায় দিছে। ওই কি একাই মায়ের দুধ খাইছে? তোরা খাস নাই নাকি তোরা পাউডারের দুধ খাইছস? আমরাও খাইছি। আমগো মায়ের দুধে মনে হয় ভেজাল ছিল, কিন্তু ওর মায়ের দুধে কোনো ভেজাল নাই, কারণ ওর মা তো আর একা ওর মা না, হগলের মা। টাকা দে। টাকালে সোজা যাবি গা, পিছনে দিকে টাকাবি না। ওই বেড়ে লাঠি গোতা খাইতে না আসলে ঠিক মতো সই করে দে। না আমার স্বামী রেখে যাওয়া সম্পত্তি জীবন দিয়ে রক্ষা করো। ওই জীবন দিয়ে কেউ সম্পদ রক্ষা করতে পারে না, জীবন থাকতেই পারে। বেশি কথা কবি তো সবার সামনে একটা চাপ দিয়ে তোর দমের বেলুন আমি ফুসকে দেবো। আল্লাহ তোমার বাঁচায় রাখুক, যেমন মা তেমন বেটা। শাট আপ! জমি দখল ছেড়ে নেড়ি কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে এসেছিস। তোদের ব্যর্থতার জন্য আমার লাখ লাখ টাকার লোকসান দিতে হবে। কে ওই বাস্টার্ড? কে ওর পরিচয়? কার ইন্ধনে ওই হারামজাদা এমকে গ্রুপ অফ কোম্পানির প্রজেক্টের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে? বস, ওর নাম গালিব, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। পরিচয় যদ্দূর জানি ওর এক মা আছে। ওই মায়ের এলাকার সাধারণ মানুষ পীরের মতো ভক্তি করে। ওই মায়ের কথায় মানুষ জীবন দিতেও দ্বিধা করে না। ওইখানে কিছু করতে গেলে মায়ের গ্রিন সিগন্যাল ছাড়া সম্ভব না। যা, গ্রিন সিগন্যালের ব্যবস্থা কর। বস, বৈঠক হয় নেতায় নেতায়, চেলার নেতায় বৈঠক হয় না। মা, আল্লাহ তোরে বাঁচায় রাখুক মা।
এই বুড়ি, মায়ের ঘর কোনটা? ওই তো মা। বস, ওই যে মা। মা? আপনার নই, সাধারণ মানুষের মা। আপনি মোর্শেদ খান, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক। কিন্তু আমার কাছে কেন? আপনার কমিশন আপনার কাছে পৌঁছানো হয়নি বলে ছেলেকে দিয়ে আমার আবাসিক প্রকল্পে ভেজাল লাগিয়ে আমাকে আসতে বাধ্য করেছেন। অন্যের জমি জমা, বিষয় সম্পত্তি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়াটা বোধ হয় আপনার পুরানো অভ্যাস। কে আপনি? অসহায়ের সহায়। একটা কথা পরিষ্কার শুনে রাখুন, কমিশন পাবার জন্য মা কারোর কাজে বাধা দেয় না। মা শুধু সেখানে বাধার প্রাচীর তৈরি করে যেখানে কোনো অন্যায় হয়, কেউ জুলুমের শিকার হয়। কমিশন পাননি বলেই কমিশন পাবার মজা আপনি বোঝেন না। আমি আপনাকে বোঝাবো সামান্য পরিশ্রম আর কৌশলে বিপুল অর্থ সম্পদ পাওয়ার আনন্দ কতখানি। ওই আবাসিক প্রকল্পে আপনার আর আপনার ছেলের জন্য দুটি প্লট বরাদ্দ থাকবে। আপনি শুধু মা ছেলের জন্য শুধু দুটি প্লট নয়, পুরো প্রজেক্ট লিখে দিল। আপনার ভূমিদস্যুতার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। অন্যের জমি অবৈধভাবে দখল করে সম্পদের পাহাড় গড়ার স্বপ্ন ভুলে যান। চলে যান এখান থেকে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হলেই কেউ সম্মানী ব্যক্তি হয় না। এই মহিলা, আমার সঙ্গে শত্রুতা করার ফল কিন্তু ভয়াবহ হবে। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এই কুত্তার বাচ্চা, কার দিকে আঙুল তুলে কথা বলছিস? কার দিকে? আমি আজ তোর আঙুল ঢেকে ফেলবো। কার দিকে চোখ তুলে তুই কথা বলছিস? কার দিকে? তোর চোখ আমি উপড়ে ফেলবো। গালিব, মোর্শেদ খান, আমার একটা সন্তানের কাছেই তুই শিশু হয়ে গেছিস। এরকম শত শত সন্তান আছে আমার। যেটুকু সম্মান এখনো তোর বাকি আছে, সেটুকু বাঁচাতে হলে এখনই, এই মুহূর্তে চলে যা এখান থেকে। হজম হবে না, এই অপমান আমার হজম হবে না। ওই মা তার ছেলেকে কাঁচা চিবিয়ে না খাওয়া পর্যন্ত এই অপমান আমার হজম হবে না। আকাশে চোখ রেখে গাড়ি চালাও। তুই দেখে গাড়ি চালাতে পারস না? হৌরের পো। নিজে দোষ করে আবার রংবাজি মারো। ফাটা ফালামো, প্রত্যেকটারে ফাটা ফালামো। আমার ক্ষতি কইরা আমার লোকের গায়ে হাত তুলস।
পালিশ নেড়ি কুত্তাগুলোর সাথে লড়বি তো লড় বাঘ সিংহের সাথে। ক্যাঠা বাঘ, ক্যাঠা সিংহ তুই? গালিব, এক বাঘিনীর পেটে সিংহের জন্ম হয়েছে। আমি ওই বাঘিনী আর সিংহটাকে শিকার করতে চাই। তো আমারও বড় শত্রু। শত্রুর বন্ধু শত্রু হয়। যদি বন্ধুত্ব চাস তাহলে হাত বাড়িয়ে দে। কত টাকার ক্ষতি হয়েছে তোর? তার 100 গুণ দেব। আমি ওকে 300 টুকরা করে আপনার পায়ের সামনে ফেলম। 300 টুকরা, এটা আমার চ্যালেঞ্জ। এই মহিলা, গালিব আর ওর মায়ের ঘর কোনটা? অঘর দিয়ে আপনার কাম কি? ফাটায় ফালামো, একদম ফাটায় ফালামো। মার পোলারে ফাটাইতে আইছে, ক ঘর কোনটা, নইলে তগরেই এখন ফাটায় ফালামো। মাইরে ফেলাইলে কমু না। কবি না? না কমু না। কবি না? না নইলে তোরে এখন ফাটায় ফালামো। কে তুই? ওকে ছেড়ে দে। এটাই গালিবের ঘর, আমি ওর মা। সবার মা, নেত্রী মা। তোর আয়ু তো ফুরায় গেছে, তোর পোলা কই? তোর আর তোর পোলার জান কবজ করতে আইছে। আমি আজরাইলের খালাতো ভাই। আমি এক ছেলের মা নই, চেয়ে দেখ। ধরাশায়ী, একেবারে ধরাশায়ী। শেষমেশ তুমিও ফেল। ছুটে ফেলাইছে, মাটি ছুটে ফেলাইছে। ওই গালিব আর ওর মা যে এত জনপ্রিয় কল্পনাই করতে পারি নাই। বেটে তো ইলেকশনে দাঁড়াইলে কনফার্ম পাস। লোকজন ওর চারপাশে এমন দেওয়া দাঁড়ায় যে আমেরিকার ফাইটার বিমান ওর গায়ে আঁচড় দিতে পারবো না। ওরা কিছু করতে হইলে মহল্লার বাইরে করতে হইব। ঠিক আছে, সুযোগের অপেক্ষা থাকলাম। ফটো ফলামু, একদম ফটো ফলামু। মা 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 মা, ইয়ে আপনার কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি বাবা। আপনার আপনার শরীরে লাগেনি তো মা? হ্যাঁ, কিচ্ছু হয়নি। আপনি আপনি ঠিক আছেন তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুই একটু শান্ত হ। মা, আপনি আমাকে শান্ত হতে বলছেন? আমি কেমন করে শান্ত হব? ওই জিল্লুর এত বড় সাহস, ও আপনাকে মারতে এসেছিল। আমার মাথার উপর থেকে আল্লাহ আরশের ছায়া তুলে নিতে এসেছিল। আমার আমার মসজিদ ভাঙতে এসেছিল। ওর ওর নাম নামে দুনিয়া থেকে মুছে ফেলবো। আমি বললাম তো আমার কিচ্ছু হয়নি। মহল্লার লোক আমার কিচ্ছু হতে দেয়নি। তুই একটু মাথা ঠান্ডা কর। মা, আপনি আমাকে বাধা দেবেন না। আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। গালিব, মা, ওরে পাগল, পাগলামি করিস নে। তুই মাথা গরম করিস নে। তোর কিছু হয়ে গেলে আমাকে দেখবে কে? মা। গালিব, আমার উপরে হামলার কথাটা ঘুণাক্ষরেও যেন মুন্নার কানে না যায়, তাহলে সেও তোর মতন পাগলামি শুরু করবে, পরীক্ষা ফেলে চলে আসবে। ওকে ভালোভাবে পরীক্ষা দিতে দে বাবা। পরীক্ষাটা কেন যে শেষ হলো? দুজনেরই লেখাপড়া শেষ, হোস্টেল ছেড়ে দিতে হলো, ফিরে যেতে হচ্ছে যার যার পরিবারে।
আমার সকাল দুপুর বিকেল যাবে তোমায় না দেখতে দেখতে, সারা দিন রাত যাবে শুধু তোমার স্মৃতি করতে। আমারও তো একই দশা হবে। শোনো, প্রতিদিন কিন্তু ফোন করবে। না, সরাসরি তোমার বাসায় চলে যাব। ঠিকানা দাও। আরে মাথা খারাপ, বড় ভাই আছে না, তার কিছু হবার আগে তোমাকে মায়ের সামনে নিয়েই যাবে না। তাহলে তুমি আমার বাসায় আসবে? নো, নিজের পায়ে না দাঁড়িয়ে তোমার বাড়িতেও পা রাখবো না। এজন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। ভার্সিটির হাজারো ছেলের মধ্য থেকে তোমাকে বন্ধু হিসেবে বেছে নিয়েছি। তোমার ব্যক্তিত্ব, তোমার আদর্শকে আমি রেসপেক্ট করি। মাকে আর কতদিন কষ্ট দেবে ভাইয়া? মানে একার কতদিন সংসার সামলাবে মা? একজন ভাবি দরকার না? মায়ের চাইতে তোরই তারা বেশি মনে হচ্ছে। কি ঠিক করে রেখেছিস নাকি কাউকে? রাখলে কি? আরে সিরিয়াল তো তোমারই আগে। কেন তুমি কাউকে সিলেক্ট করনি? না, তেমন কাউকে আজও চোখে পড়েনি। তার মানে মায়ের পছন্দের অপেক্ষা বসে আছো? অনেকটা সেই রকমই, তবে একেবারে যে হাল ছেড়ে বসে আছি তা না। চোখ কান খোলা রেখেছি। সুন্দরী একটা লক্ষ্মী মুখে সন্ধান পেলে সোজা মায়ের কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসবো। মাল তো ঠিকই আছে। আপনি টাকা নিয়ে তার বাহানা শুরু করেছেন কেন? কবে দেবেন বলুন? আহা, কইলাম তো দিমুনি। দিমু দিমু করছেন তো অনেকদিন ধরে। টাকা না দিলে পরিষ্কার করে বলুন। আরে বাবা, আমি কি দিমুনা করছি? বাসায় এসেন, অনেক দিন বউটা বাপের বাড়ি গেছে, পাওনা টাকা তো পাইবেনি লগে। বাবা রে, কি বললো গালে? গালে কি বললো? কাজ করে অর্থ উপার্জন করি, দেহ দেখে নয়। কথাটা মনে রাখিস। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে কিভাবে টাকা তুলে নিতে হয় সেটা আমি জানি। মামা জিল্লুকে চিনিস? মামা জিল্লু এসে ঘাড় ধরে টাকা তুলে নেবে। মামা জিল্লু, মামা জিল্লুর ভয় দেখাস? আবার আমার কেন রে? উচিত শিক্ষা না দিয়ে মাফ করলে শয়তানের আবার মনে থাকে না। কালকের মধ্যে পাওনা টাকাগুলো দিয়ে দিবি। আর আজ থেকে তোর দোকানে যত মহিলা আসবে সবাইকে মা বলে ডাকবি। আচ্ছা ডাকো, মা ডাকুন, মা। কারে মা ডাকুন? কারো তো দেখ না। আবার মারো। মা, মা, কি রে, এসেছে? হ্যাঁ, এই নাও, আজ এই কালেকশন হয়েছে। ফ্যান্সি বুটিক ফ্যাশন বলেছে আগামী সপ্তাহে তারা পেমেন্ট দেবে। এই সপ্তাহে পারবে না। পেমেন্ট নিয়ে দুদিন ঘুরতে হয় সত্যি, তবে বুটিকের ব্যবসাটা চাকরির চেয়েও ভালো।
ফ্যাশন ডিজাইনার হয়ে তুই ভালোই করেছিস। আমারও তাই মনে হচ্ছে। চারিদিকে দেখছি সমাজ বদলেছে, সভ্যতা এগিয়েছে, কিন্তু নারীর প্রতি মানুষের সেই বর্বর দৃষ্টির কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ রে মা, নারীকে আজও সমাজ নারীর চোখেই দেখ। তোর বাবা মারা যাবার পর আমিও কি কম ঝামেলার সম্মুখীন হয়েছি? দুটি সন্তান নিয়ে সমাজে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা একজন বিধবা অসহায় নারীর জন্য বড় কঠিন। আমরা মার মেয়ে তো যা হোক একটা কিছু করছি, কিন্তু হৃদয়টার যে কি হবে? এত চেষ্টা করেও আজ পর্যন্ত একটা চাকরি জুটলো না। মা, কোথায় গিয়েছিলি? হাসপাতালে। কেন? মামা জিল্লুর কাছে। তার চাকরির ব্যাপারে নতুন কোনো আভাস ইঙ্গিত দিল? না, ওই পুরনো রেকর্ডই আবার বাজালো। একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তো চেষ্টা কম করছি না। তোদের টাকা মেরে খাবো না। নাজবাবাকে বলিস একটু ধৈর্য ধরতে। আর কত ধৈর্য ধরবো? ওর কথার উপর ভরসা করে তোর একটা চাকরির জন্য এই পর্যন্ত 2.5-3 লাখ টাকা দিয়েছি। আরেকটা সুযোগ ওকে দেওয়া যাক, দেখা যাক কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দেশে চাকরির যে অবস্থা। মুন্না, মুন্না, জি মা। আয় বস বস। দেখ চাকরির বিজ্ঞপ্তি। নামকরা বড় কোম্পানি মা, পোস্টটাও বড়। হ্যাঁ, আর এই এমকে গ্রুপের চাকরিটা তোকে পেতেই হবে। পাবো কিনা জানি না, তবে অ্যাপ্লিকেশন তো করবই। কিন্তু মা, সরকারি বলো আর বেসরকারি বলো, কোনো চাকরি শুধু ভালো রেজাল্টে হয় না, পরিচিত লোকজনও থাকতে হয়। কাউকে লাগবে না, আমার বিশ্বাস তোর এখানেই চাকরি হবে। তোমার বিশ্বাসের অমর্যাদা করতে সৃষ্টিকর্তাকে শতবার ভাবতে হবে মা। চারপাশে হাজারো চাকরি প্রার্থী যতই চাচা মামা থাক না কেন। মামা জিল্লু আমার এক দূর সম্পর্কের আত্মীয়, নাম হৃদয় আহমেদ। হরে দিদি হইব। দুদিনের সামান্য পরিচয় এত বড় আবদার করে বসলে? আমার কাজটা যদি করতে পারতে, তবু একটা কথা ছিল, তাও তো পারোনি। নিজেই বরং আবার সুযোগ পাইলে বসায় দিমু। বড় আশা কইরা আমার কাছে আইছে পোলাটা। সব কথার বড় কথা হচ্ছে ছেলেটা ওই পোস্টের যোগ্য কিনা। আছে, ওই পোস্টের যোগ্যতা ওর আছে। খাইলে আমি নিজে ওর লগে ঘুরে নিয়ে আসুম। ঠিক আছে, নিয়ে এসো তো, আমি দেখবো। এই বেটা, এই জামানায় কি টাকা ছাড়া চাকরি হয়? হ্যাঁ? আমি ইন্টারভিউ দিন তোরে নিয়ে যাবো। পূর্ব কোনো অভিজ্ঞতা তো দেখছি না আপনার। অভিজ্ঞতা কাজ করলে হয়, না করলে কি করে হবে? সবাই যদি অভিজ্ঞ লোক খোঁজেন, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো অভিজ্ঞ লোক খুঁজছি। অভিজ্ঞ লোক ছাড়া প্রতিষ্ঠানের উন্নতি কখনোই সম্ভব নয়। তার উপর এজিমের মতো এত বড় একটা রেসপন্সিবল পোস্ট। কিন্তু আপনাদের বিজ্ঞাপনে তো অভিজ্ঞতার কথা বলা হয়নি। কি ব্যাপারে এত দেরি করছে কেন? ওই সমস্ত আমার পক্ষে আশ্চর্য, সম্ভব বের না। হচ্ছে না। ক্যাশ পামু, কাজ কইরা ফেলামু, বাস। এইটা আমার Excuse me, লাইন বাদ দিয়ে কোথায় যাচ্ছেন ভাই? আরে মারছেন কেন? একদম ফেলাই ফেলাম, একদম। চুপ। আয়। আপনারা আমাকে চাকরি সংশ্লিষ্ট প্রশ্ন করুন, দেখুন আমি জবাব দিতে পারি কিনা। তাহলে বুঝতে পারবেন আমার থিওরিক্যাল যোগ্যতা বা মেধা কতখানি। প্র্যাকটিক্যালটা না হয় আপনাদের এখান থেকে অর্জন করে নেব। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। থ্যাংক ইউ। এইটি আমার বাইক না, হর কথাই আপনারে কইছিলাম। খামাখা গজা মজার ইন্টারভিউ নিতেছেন কেন? এগুলোর বাইর কইরা দেন। ওর কাগজপত্রগুলো দেখুন তো। দেখি আপনার কাগজপত্র। দে। এই যে ভাই। মুন্না সাহেব, আপনি আসতে পারেন। পরে আপনাকে পরে আর কি জানাবেন? লোক তো অলরেডি নিয়ে ফেলেছেন মনে হচ্ছে। ইন্টারভিউর নামে এ নাটক কেন করলেন? এই বেটা, করছে তো কি হইছে? চাকরি কি হাতের মোয়াজে চাইবার পায়া যাইবা? আরো 10-20 জায়গায় ইন্টারভিউ দাও, জুতার তলা ক্ষয় করো, তারপর ফট। মুখ সামনে কথা বলবেন। না ফুটলে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিব। যা যা কইতাছে।
রাবিশ। যা। আরে তুমি আরে তুমি এখানে? ও, ইন্টারভিউ দিতে এসেছো বুঝি? কোনো লাভ নেই, লোক অলরেডি সিলেক্ট করা। এখানে ইন্টারভিউ নামে নাটক হচ্ছে। চলো, কোনো কাজ হবে না। কিছু বললে আবার প্যাদানি খেতে হবে। বড় বড় রংবাজরা এখানে বসা। চলো। ড্যাডি আয় মা, আয় আয় আয়। এসো। এসব কি শুনছি ড্যাডি? কি শুনছিস? ইন্টারভিউ ক্যান্সেল, সবাইকে চলে যেতে বলো। কেন? ড্যাডি, আমি তোমার একমাত্র মেয়ে। ইয়েস। তোমার সবকিছুর উত্তরাধিকারী একমাত্র আমি। অফকোর্স। তোমার কোম্পানির ভবিষ্যৎ চেয়ারম্যান আমি। আমি আমার এজেন্ট পেয়ে গেছি। হি ইজ মুন্না মাহমুদ, মাই ফ্রেন্ড, ক্লাসমেট অ্যান্ড। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এমডি সাহেব, ইন্টারভিউ ক্লোজ করে দিন। শোনো, নিজের মেয়ের সুপারিশের চেয়ে বড় সুপারিশ বোধ হয় কোনো বাবার কাছে আর নেই। তোমরা এখন সব যাও, আমি তোমাদের সাথে পরে কথা বলবো। ওকে? ঠিক আছে ভাই। আয় ভাই না। সিট ডাউন। থ্যাঙ্কস। ফাটায় ফালামু রে মোর্শেদ খান, একদম ফাটায় ফালামু। আমার লোকের সিলেক্ট করে তারপর। মামা, আমার আর চাকরির দরকার নেই। আপনি আমার জন্য অনেক চেষ্টা করেছেন। আপনি আমার টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আরে বেটা, অস্থির হইস না। কোম্পানি কি ওই একটাই আছে, আর নাই? শোন, আমি তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করুমই করুম। মাথা ঠান্ডা কইরা বাড়িতে যা, আবারে আমার সালাম দিবি। যা যা। বেঁচে থাক বাবা। তোমার বিশ্বাসই সত্যি হলো মা, চাকরিটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চাকরিটা অন্য একটা ছেলের হয়ে গিয়েছিল প্রায়। জানো মা, এক বড় রংবাজের সুপারিশ ছিল সেই ছেলের পক্ষে। আমি ব্যর্থ মনে ফিরে আসছিলাম, ঠিক তখনই আমার বান্ধবী মমি ঢুকলো ওই রুমে। আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি। জানো মা, কোম্পানির মালিক ওই মেয়ের বাবা। মিলে যাচ্ছে, হিসেব সব একে একে মিলে যাচ্ছে। মা, মা কি ভাবছো? না, কিছু না। ভাবছি সবই আল্লাহর ইচ্ছে। নইলে কোম্পানির মালিকের মেয়ে তোর বান্ধবী হতে যাবে কেন? কেন বই একজনের হয়ে যাওয়া চাকরি তোর হবে কেন বল? কি রে, চাকরি কি হলো? না মা, এটাও হলো না। কেন? আমার চেয়ে বড় সুপারিশ ছিল যার, তার হয়েছে। কার হয়েছে? সে কি কোনো এমপি মন্ত্রীর আত্মীয়? না, ছেলেটা মালিকের মেয়ের ক্লাসমেট। সম্ভবত মেয়েটার ছেলের মধ্যে অ্যাফেয়ার আছে। ফাটায় ফালা, শালারে ফাটায় ফালা, অন্য কোনো রাস্তা নাই। অরে আন্দোলন কইরা ছাঁটাই করতে পারবি না। মোর্শেদের মাইয়ার প্রেমিক ওই, সবার সামনে ক্ষমাও চাইতে পারবি না বেটা, উল্টা তোর চাকরি চাইবো। খাইয়া ফলামো শালারে, কাঁচা চামাইয়া খাইয়া ফলামো।
মুন্না 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 এই হ্যাঁ হ্যাঁ কি করেছিস তোরা? এই তোরা কি করেছিস? হ্যাঁ আমার ভাইয়ের মুখ থেকে রক্ত ঝরেছিস, আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছিস। এই আজ তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। এই পালাবি না, এই পালাবি না। মুন্না 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 ওরা কারা? কেন তোকে মারতে চেয়েছিল? বল বল। ভাইয়া জানি না, আর কাউকে তো চিনতে পারলাম না। বল ভাই, কাউকে তো সন্দেহ হয়। আমাকে বল, আমাকে বল তুই। একজনকে আমার সন্দেহ হয়। কে সে? নাম বল, ওর নাম বল। একটু সময় দাও আমাকে, আমি কনফার্ম হয়নি যাকে সন্দেহ করছি সে কিনা। ওঠ ভাইয়া। ওরাই, আমি কনফার্ম। কালুয়া আর ওর লোকজনই তোমার উপর হামলা করেছিল। তোমাকে সরিয়ে দিয়ে ওরা প্রতিশোধ নিতে চেয়েছিল। আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। না স্যার, তাতে আরো ঝামেলার সৃষ্টি হতে পারে। হলে হবে, তুমি ভাবতেও পারবে না ওই হারামজাদাটা কত খারাপ। শ্রমিক নেতা হয়ে ওই হারামখোরটা আমাকে আর আমার শ্রমিকদেরকে বছরের পর বছর ব্ল্যাকমেল করছে। আমি দেখছি স্যার, ওর ব্যবস্থা আমি করব। আমার মনে হয় ও কারো ইশারায় আমাকে সরিয়ে সেই ছেলেটাকে এই পোস্টে বসাতে চাইছে। আমি আর চাকরি করব না, ব্যবসা করব। চাকরির ভূত আমার মাথা থেকে নেমে গেছে। সেই ভালো। টাকাটা দিয়ে ইসু মার্কেটে একটা দোকান নে, মা ভাই বোন সবাই মিলে ব্যবসা করি। কথাটা আমি আগেই তোকে বলেছিলাম, তুই শুনলি না। বললি ব্যবসা মানে রিস্ক, চাকরি মানে একটা ফিক্সড ইনকাম। একটা নিশ্চিত আর ফিক্সড লাইফ চেয়েছিলাম, তা যখন হলো না কি আর করা। দেখি তোমাদের সাথে আমিও লেগে পড়ি, তবে সহজে তোমার আত্মীয় জিলু টাকা দিবে না, কারণ লোক তো ভালো না। একটু গরম দেখিয়ে টাকাগুলো তুলতে হবে। যাই। ফাটায় ফালাইতে পারলাম না শালারে। ওর নাকি কোন ভাই ওরে বাঁচায় নিছে, নাইলে পোস্টটা তো খালি করে ফালাইছিলাম। আর পোস্ট খালি করা দরকার নেই, টাকাগুলো ফেরত দিতে বলেছে মা। একটা চাকরি বাউনের লইগা আমার পিছে তো কুত্তার মতো বহুত ঘুর করছস বেটা। এই মানতাম না, আপনি আশ্বাস দিয়েছিলেন, খুব তো বলেছিলেন আপনার সাথে বড় বড় মন্ত্রীদের সম্পর্ক আছে। মিথ্যাই চাওয়াজি করেছেন। আমার টাকা দিন। আরে তোর টাকা কি পকেটে নিয়ে ঘুরতেছি যে যখন চাবি আর তখনই দিমু? আমি জানি টাকা আপনি কোনোদিনই ফেরত দিবেন না, আর এই জন্য আমি মাকে আগে বলেছিলাম আপনি লোক ভালো না। একদম ফাটায় ফেলামু। হঠাৎ আমিও জানি। টাকা ফেরত দিবেন কবে বলেন? বস এই ফাইটে গেছে, আর ফাটায়েন না। দীপক। জি বস। লাশটা জায়গা মতো পাঠায় দে। ওকে বস। বিচার করো আল্লাহ, তুমি আর উপর গজব নাযিল করো। ছাড়বো না, ওই জিল্লুকে আমি ছাড়বো না মা। ও আমার ভাইকে খুন করেছে, তোমাকে সন্তান হারা করেছে, তোমার বুক খালি করেছে, আমাকে ভাই হারা করেছে। আমি ওকে ছাড়বো না মা, ওকে আমি ফাঁসি ঝুলাবো। ফাঁসি দে। দেন, কাউকে ধাওয়া করতে হলে নিজেকেও কিন্তু তার পিছনে পিছনে দৌড়তে হয়, বুঝেছেন? আর মামলা চালাতে গেলে তো মেলাই খরচ।
এখন ভাইবা দেখেন মামলা করবেন কিনা। অবশ্যই করব। আমার নিরীহ ভাইটাকে একজন ক্রিমিনাল মেরে ফেললো, আর আমি তার বিরুদ্ধে মামলা করব না? খরচের কথা আমরা ভাববো, ওটা আপনার ভাববার বিষয় নয়। মনে করেন মামলা করে দিলেন, মামা জিল্লু শাস্তিও হয়ে গেল, তাহলে কি আপনার ভাই ফিরে আসবে? আমার ভাই ফেরত আসুক আর না আসুক, ওই ক্রিমিনালটা ফাঁসি হলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা শান্তি পাবো, একটা অন্যায়ের বিচার হবে। শুনেন, উপর মহলে সবার সাথে খুব ভালো জানাশোনা আছে, আইনের ফাঁক ফোকর দেওয়া ওই ঠিকই বাড়িয়ে চলে আসবে, তাইলে মামলা করে লাভ কি? আপনি মামলা লিখবেন কিনা বলুন। তা না হয় লিখলাম, কিন্তু লোকজনেরা যখন মামলা তোলার লেগে আপনারাকে চাপ দিবে, আপনারাকে হত্যা করার হুমকি দিবে, তখন কি? মুখে কথা বল। আপনি মামলা নিতে টালবাহানা করছেন কেন? নিশ্চয়ই মামা জিল্লুর কাছ থেকে প্রতি মাসে ভালো মাসোয়ারা পান, সে নিশ্চয়ই আপনার বন্ধু, তাই মামলা নিতে চাইছেন না। আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। তাইলে আপনার শত্রুই কেবল বাহিরবে, বিপদও বাহিরবে, সেটা কি ভালো হবে? শুনেন, কোনো ঝামেলা টামেলা না বাড়িয়া মামা জিল্লুর সাথে একটা আপোষ মীমাংসা করে ফেলেন, আমি না হয় ভুলে দেব। আপনি পুলিশ না, পুলিশ নামের কলঙ্ক, আপনি একটা অমানুষ। আপনার মতো অমানুষটা পুলিশ ডিপার্টমেন্টে আছে বলে সাধারণ মানুষটা ন্যায় বিচার থেকে বলে। এই কারণে আপনাদের মতো পুলিশ অফিসারদের সন্তানরা স্বাভাবিক হয়ে জন্ম নেয় না, ল্যাংরা, লুলা, কালা, অন্ধ, বোমা হয়ে জন্ম নেয়। আল্লাহ একবার লাগছে আর একলার, আর যা যা। একালে সত্য কথা কইছেন আপা, পুলিশ যতদিন ভালো নইবে ততদিন অসহায় গো কান্দন ছাড়া কোনো গতি নাই। মুই একজনের কথা কইতারি, আপনি হের কাছে যান, দেখবেন আপনার সোহের বানিয়ে মোসানোর লাইগা উনি আর ওনার পোলায় জান পরানটা দিয়ে দেবে। কি সে? মা। মা? বিপদে আপদে যার মমতার ছায়ার তলে সবাই সুইটে যায়, এই মায়ের দ্বারে যান। কে মা তুমি? আমার নাম আশা, কামারগ্রাম থাকি। বলো, তোমার জন্য কি করতে পারি? শুনলাম আপনি সব পারেন, সব করেন। আমার ভাইকে মামা জিল্লু খুন করেছে, থানা আমার মামলা নেয়নি, তাই আপনার কাছে ছুটে এসেছি। আমি ভাই হত্যার বিচার চাই, ন্যায় বিচার। আমি তো বিচারক নই মা, বিচার করে আইন। থানা তোমার মামলা নেয়নি তো কি হয়েছে? আদালতের দরজা তো খোলা আছে, তুমি সরাসরি আদালতে কেস ফাইল করো, সুবিচার পাবে। আইনের এই সুবিধাটা আমার জানা ছিল না মা। মা ডাক আমি অনেকের মুখে শুনি, কিন্তু তোমার মুখে মা ডাক শুনি আমার অন্তরটা এমন প্রশান্তিতে ভরে উঠছে কেন? সন্তানের মুখে মা ডাক শুনে সব মায়ের অন্তর জুড়িয়ে যায় মা, কিন্তু আমার মাকে যে ওই জিল্লু একমাত্র ছেলে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে। অনেক কষ্টে মা আমাদের বাবা হারা দুই ভাই বোনকে মানুষ করেছে। ভাইয়ের একটা চাকরির জন্য ওই মামা জিল্লু অনেক টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে মামা জিল্লু? তা প্রায় 2.5-3 লাখ, কিন্তু চাকরি না দিয়ে ওই টাকাটা সে হজম করে ফেলেছে। ওই টাকা চাইতে গিয়ে ভাইটা আমার খুন হয়েছে। এলেই যদি ভাইটা বেঁচে থাকতে আসতে মা, ভেবো না টাকা তুমি ফেরত পাবে, আমি ব্যবস্থা করছি। হ্যালো, বলেন মা। মামা জিল্লু কে? সে এক অসহায় পরিবারের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা চাইতে গিয়ে ওই পরিবারের একমাত্র ছেলে তার হাতে খুন হয়েছে। টাকা আদায় করার ব্যবস্থা করো। জি মা।
এই জিল্লু ফাটা ফালামো। নাম ধরে ডাকলি কোন শালারে? মামা বল, জিল্লু মামা, নাইলে একদম ফাটায় ফেলামো। একবার ফাটাতে পারস না, খালি ফাইটেই গেছস। গালি মুইসা দিমু, তোর নাম নিশানা মুইসা দিমু। পারলে মুছিস, কিন্তু এইবার রেলওয়ে টেন্ডার তোরে নিতে দিমু না। জিল্লু, পারলে টেন্ডার নিস। শোন, যে কারণে ফোন করছি, 6 লাখ টাকা দিবি। টাকা 6 লাখ? সাহায্য না ধার? গাড়ি তোর মতো ফকিরের কাছ থেকে টাকা ধার নেয় না। পারলে দেখ, চাকরির কথা বইলা এক নিরহ পরিবার কাছ থেকে 3 লাখ টাকা হাতাইছ। টাকা ফেরত চাইছিল বইলা তুই তার পোলারে খুন করছ। খুনের বিচার করবো আদালত। পাওনা 3 লাখ আর ক্ষতিপূরণ 3 লাখ, মোট 6 লাখ টাকা। সময় মাত্র 24 ঘন্টা। ফাটা ফেলামো রে, ফাটা। আমি মানুষের কাছ থেকে চান্দা খাই, আলটিমেটাম দেই, আর তুই আমার আলটিমেটাম দিলে সত্যি তোর কইয়াটা অনেক বড়। বুঝলি, তুই অনেক দেরিতে। ঠিক আছে, টাকা তুই পাবি। 6 লাখ টাকায় আমি তোরে দিমু। এই টাকার উসিলায় অন্তত তোর মুখোমুখি হওয়ার সুযোগ তো হইব। কাল সন্ধ্যায় হোটেল পেপাম। টাকা নিতে আইসস, সাহু আবার একা। তোর লাশ নিয়ে যাইব কেঠারে গালি? ঠিক আছে, আমার লোক দিয়ে লাশ পৌঁছায় দিব। লাশ কার পড়ব সেটা বুঝতে পারছিস বইলেই তো খাটিয়া কান্দে নেওয়ার জন্য লোক নিয়ে আইসস। এই, তুই নিজেরে কি ভাবস? হ্যাঁ, তুই চালাক। এই, তুই চালাক, তবে শিয়ালের মতো না, কাকের মতো। কাকের মতো? কাক কি করে জানোস? কাক কি করে ওইটা জানার দরকার আমার নাই। আমি তোরে কি করুম ওইটা আগে দেখ। কাকা করিস না, কিছুই করতে পারবি না। তোদের সবার লাশ নেওয়ার জন্য আমিও লোক নিয়ে আইছি। তাকে দেখ।